একবার ভাবুন তো, যদি আমাদের এই বাংলাদেশকে জাপান বা সিঙ্গাপুরের মতো করে গড়ে তোলা যেত, তাহলে কেমন হতো? আজকে আমরা ঠিক এমনই একটা সাহসী ইশতেহার নিয়ে কথা বলবো, যেটা শুধু দেশের সমস্যাগুলোই তুলে ধরে না, বরং একেবারে গোড়া থেকে পরিবর্তনের একটা পথও দেখিয়ে দেয়। চলুন তাহলে শুরু করা যাক। তো এই যে বিশাল পরিবর্তনের কথা বলছি, এর মূল দর্শনটা এসেছে গুরু দেলোয়ার হোসেনের লেখা দি আর্কিটেক্টস অফ টুমরো বইটা থেকে। দেখুন, নামটা শুনলেই কিন্তু বোঝা যায় আগামী দিনের স্থপতি, মানে যারা ভবিষ্যৎ গড়বে তাদের জন্য একটা গাইডলাইন। আর পুরো বইটার ভিত্তিই হল বাংলাদেশের নবজাগরণের জন্য বিপ্লব নামে একটা নতুন দর্শন। বইটা শুরুই হচ্ছে একটা অসাধারণ শক্তিশালী উক্তি দিয়ে, যে আমাদের সবাইকে একটা বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। প্রশ্নটা হলো, আমরা কি আসলেই একটা পরিবর্তনের দোরগোড়ায় আছি? আর এই ইশতেহারের স্পষ্ট জবাব হলো হ্যাঁ, এবং এখনই সময় সবকিছু নতুন করে ভাবার, নতুন করে মূল্যায়ন করার। আচ্ছা, কোনো সমাধান খোঁজার আগে তো সমস্যাটা ঠিকমতো বুঝতে হবে, তাই না? লেখক ঠিক সেটাই করেছেন। তিনি দেশের কয়েকটা মূল চ্যালেঞ্জের কথা বলেছেন, যেমন শেকড় গেড়ে বসা দারিদ্র্য, দুর্নীতি, অবিচার, আর এইগুলোই কিন্তু আমাদের একসঙ্গে এগিয়ে যাওয়ার পথে সবচেয়ে বড় বাধা। তো এই ইশতেহারের মূল লক্ষ্যই হল এই বাধাগুলো ভেঙে ফেলা। লক্ষ্যটা শুনলে হয়তো একটু অবাক লাগবে, একেবারে জাপান, ফিনল্যান্ড বা সিঙ্গাপুরের মতো একটা দেশ হিসেবে বাংলাদেশকে গড়ে তোলা। এটা কিন্তু শুধু একটা আকাশকুসুম স্বপ্ন না, বরং এটাকে একটা সামাজিক আন্দোলনের জন্য বাস্তবসম্মত একটা পরিকল্পনা হিসেবেই দেখা হচ্ছে। প্রশ্ন হল, এত বড় একটা লক্ষ্য, এটা অর্জন করা সম্ভব হবে কিভাবে? এখানেই বইটার আসল মজা, কারণ এতে একটা বিস্তারিত ব্লুপ্রিন্ট বা নকশা দেওয়া আছে। চলুন আমরা প্রথমেই শ্রম আর বিচার ব্যবস্থা নিয়ে দেওয়া কিছু দারুণ প্রস্তাবের দিকে চোখ রাখি। শুরুতেই আসি পরিবহন শ্রমিকদের কথায়। একবার ভাবুন তো, তাদের জীবনটা কিভাবে বদলে যেতে পারে। একদিকে আছে পুলিশি হয়রানি, চাঁদাবাজি আর হাতে টানা রিকশার মতো অমানবিক পরিশ্রম, আর অন্যদিকে প্রস্তাব করা হচ্ছে কি হয়রানির বিরুদ্ধে জিরো টলারেন্স, অটোরিকশা, স্বাস্থ্য বিমা, এমনকি আইনি সুরক্ষা। মানে এটা শুধু কিছু সুযোগ সুবিধা বাড়ানোর ব্যাপার না, এটা সরাসরি সম্মানের প্রশ্ন, মর্যাদার পরিবর্তন। এরপর আসা যাক আমাদের অর্থনীতির যারা মূল চালিকা শক্তি, সেই গার্মেন্টস শ্রমিকদের কথায়। এখানে কিন্তু শুধু বেতন বাড়ানোর দাবি জানানো হয়নি, বরং একটা পুরোপুরি টেকসই সিস্টেমের কথা বলা হয়েছে। যেমন ধরুন, একজন হেল্পারের ন্যূনতম বেতন ধরা হয়েছে 15,000 টাকা, আর অপারেটরের 20,000 টাকা। শুধু তাই নয়, এর সাথে মানসম্মত আবাসন, ভালো পুষ্টিকর খাবার আর কর্মস্থলে চিকিৎসার ব্যবস্থা, মানে একজন কর্মীর স্থিতিশীলতার জন্য যা যা দরকার তার সবই আছে। আমরা খুব গর্ব করে তাদের রেমিটেন্স যোদ্ধা বলি, তাই না? কিন্তু তাদের লড়াইটা যে শুধু বিদেশের মাটিতেই নয়, সেটা আমরা কজন জানি। অস্বচ্ছ চাকরির চুক্তি, এয়ারপোর্টে হয়রানি, আবার চুক্তি ভেঙে গেলে বিশাল আর্থিক ক্ষতি। এই সমস্যাগুলো তাদের জীবনটাকে একেবারে বিষিয়ে তোলে। সুরক্ষার যে কী ভীষণ অভাব, তা বলে বোঝানো যাবে না। তো এই যে এত সমস্যা, এর সমাধান হিসাবে কি প্রস্তাব করা হচ্ছে? সমাধান হিসেবে বেশ কয়েকটা পদক্ষেপের কথা বলা হয়েছে। যেমন, চাকরির চুক্তি হবে একদম স্বচ্ছ, হয়রানির বিরুদ্ধে থাকবে কঠোর ব্যবস্থা। কিন্তু সবচেয়ে যুগান্তকারী প্রস্তাবটা কি জানেন? যদি কোনো কারণে চুক্তিটা ব্যর্থ হয়, তাহলে বিদেশে যাওয়ার খরচ সরকার ফেরত দেবে। একবার ভেবে দেখুন, এটা প্রবাসী শ্রমিকদের জন্য কত বড় একটা ভরসা জায়গা তৈরি করবে। আচ্ছা, শ্রমিকদের অধিকারের কথা তো হলো। এবার চলুন দেখি এই ইশতেহারে পুলিশ আর বিচার ব্যবস্থা নিয়ে কী ধরনের সংস্কারের কথা বলা হয়েছে। এটাও কিন্তু বেশ গুরুত্বপূর্ণ একটা অংশ। পুলিশের জবাবদিহিতা নিশ্চিত করার জন্য এখানে একটা অবিশ্বাস্য রকমের কড়া নিয়মের প্রস্তাব আছে, যেটার নাম ৭২ ঘণ্টার নিয়ম। নিয়মটা কি? ধরুন, কোনো এলাকা থেকে একজন মানুষ নিখোঁজ হল, তাহলে ওই থানার ওসিকে ঠিক ৭২ ঘণ্টার মধ্যে তাকে খুঁজে বের করতে হবে। আর যদি তিনি ব্যর্থ হন, তাহলে কোনো রকম সুযোগ সুবিধা ছাড়াই তার চাকরি চলে যাবে। সোজা কথা, উদ্দেশ্য একটাই, মানুষের নিরাপত্তা নিয়ে কোনো রকম অজুহাত বা গাফিলতি চলবে না। এই নিয়মের পাশাপাশি আরও দুটো দারুণ প্রস্তাব আছে। এক, থানার ওসি হবেন একজন বিসিএস ক্যাডার অফিসার। এতে মেধা আর পেশাদারিত্ব দুটোই বাড়বে বলে আশা করা যায়। আর ২ নম্বরটা হল, জামিনযোগ্য ছোটখাটো অপরাধের জন্য মানুষকে আর কোর্ট পর্যন্ত দৌড়াতে হবে না, থানা থেকেই জামিন পাওয়া যাবে। ভাবুন তো, এতে সাধারণ মানুষের হয়রানি কতটা কমে যাবে। কিন্তু আমাদের বিচার ব্যবস্থার সবচেয়ে বড় চ্যালেঞ্জটা আসলে কোথায়? এই সংখ্যাটার দিকে একবার তাকান। ৪০ লক্ষ। হ্যাঁ, ঠিকই শুনছেন, প্রায় ৪০ লক্ষ মামলা এখনও আমাদের আদালতগুলোতে আটকে আছে। এটা একটা বিশাল সংখ্যা। তো এই যে বিশাল মামলা জট, এটা কমানোর জন্য এখানে ৩টা পথের কথা বলা হয়েছে।
1 নম্বর হল গ্রামের সেই পুরনো পঞ্চায়েত ব্যবস্থাকে আবার ফিরিয়ে আনা, যাতে ছোটখাটো ঝগড়া বিবাদ স্থানীয়ভাবেই মিটে যায়। 2 হিকমাহ গ্রুপ বা প্রজ্ঞা গ্রুপ নামে একটা দল তৈরি করা, যারা আদালতের বাইরেই সালিশ করে বিরোধ মেটাবে। আর 3 নম্বর এবং খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট হল বিচারকদের প্রমোশন শুধু সিনিয়রিটির ভিত্তিতে হবে না, হবে মেধা, পরীক্ষা আর কাজের রিপোর্টের ওপর ভিত্তি করে। সব মিলিয়ে দেখলে এই প্রত্যেকটা প্রস্তাবের পেছনে কিন্তু একটাই মূল দর্শন কাজ করছে, আর সেটা হলো সিস্টেমের মধ্যে জবাবদিহিতা আর সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। কারণ এই ইশতেহার বলছে এই দুটো জিনিস ছাড়া কোনো জাতির নবজাগরণ সম্ভবই না। একটা বিস্তারিত নীল নকশা বা ব্লুপ্রিন্ট তো আমাদের সামনে রাখা হলো, কিন্তু আসল প্রশ্নটা অন্য জায়গায়। এত বড় একটা পরিবর্তনকে বাস্তবে রূপ দিতে একটা গোটা জাতিকে একসঙ্গে ঠিক কী করতে হবে, কি প্রয়োজন আমাদের? হয়তো এটাই আজকের সবচেয়ে বড় প্রশ্ন, যা আমাদের সবাইকে ভাবতে হবে।